স্টার নিউজের নিয়মিত আয়োজন স্টার মানিতে আপনাদের সাথে আছে আমি হাসানুল শাওন। দর্শক, আজ আমরা দেশের ব্যাংক খাত নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই জন্য আমাদের সাথে আজ স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারপারসন ডক্টর শহীদুল ইসলাম জাহিদ। স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে। শুরুতে আপনার কাছে যেটি জানতে চাই, আসলে এখন সাধারণ মানুষ, গ্রাহকদের খুব একটা বড় প্রশ্ন, আসলে ব্যাংক খাত কেমন আছে বা কোথায় টাকা রাখবে, মানে আপনার সাজেশন কি বা আপনার অবজারভেশন কি, আমাদের ব্যাংকিং খাতের কি অবস্থা? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এত জনগুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনার সূত্রপাত করার জন্য। যে দেখুন, অর্থনীতির মূলত চারটি স্তম্ভ, প্রধান স্তম্ভ। প্রথম স্তম্ভ মনে করা হয় যে পুঁজিবাজার, ক্যাপিটাল মার্কেট, লং টার্ম ফাইন্যান্সিং করবে অর্থনৈতিক বিনির্মাণের জন্য, শিল্পায়ন হবে, রিয়েল এস্টেট ফান্ডিং হবে, এরকম সেক্টরগুলোতে মূলত ক্যাপিটাল মার্কেট থেকে ফান্ডিং করা হয়। দ্বিতীয় যে অর্থনীতির স্তম্ভ সেটাকে মনে করা হয় মানি মার্কেট। তো মানি মার্কেট মূলত হচ্ছে স্বল্প মেয়াদি টাকার যে বাজার, সেটাকে আমরা বলি মানি মার্কেট। মানি মার্কেটের প্রধানতম প্লেয়ার হচ্ছে বাণিজ্যিক ব্যাংকসমূহ। 3 নম্বর যে সেক্টরটা অর্থনীতির অন্যতম পিলার হিসেবে পরিগণিত উন্নত দেশগুলোতে, তা হচ্ছে বন্ড মার্কেট। এবং চতুর্থ সেটা হচ্ছে বিমা খাত। আপনাকে একটা ছোট্ট পরিসংখ্যান দিই যে কোনো একটা স্বাভাবিক অর্থনীতির দেশে, মাঝারি অর্থনীতি বা ডেভেলপড ইকোনমিতে বন্ড মার্কেটের আকারটা হয় সবচেয়ে বড়। তাদের যে জিডিপির সাইজ তার তুলনায় প্রায় দ্বিগুণ হতে পারে বন্ড মার্কেটের সাইজ। এবং ক্যাপিটাল মার্কেট যেটা, এটাও প্রায় তাদের জিডিপির তুলনায় 80-90% মতো হচ্ছে তাদের ক্যাপিটাল মার্কেটের সাইজ। এই দুইটা ক্ষেত্রে আমরা বেশ ব্যাংকিং খাত যেটা বা মানি মার্কেট, এটা 40-50%, এবং ইন্স্যুরেন্স সেক্টর যেটা, সেটা হচ্ছে 8-10% ঘরে বিলং করে। বাট বাংলাদেশে এই মুহূর্তে আমরা জাস্ট 2026 সালের মাঝামাঝিতে এসে যখন এই অর্থনীতির স্তম্ভগুলো নিয়ে আলোচনা করছি যে মানুষ কোথায় টাকা রাখবে, মানুষের টাকা রাখার জায়গা মূলত হচ্ছে তারা এদের ক্যাপিটাল মার্কেটে টাকা রাখবে, অথবা মানি মার্কেট তথা মানে বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথে টাকা রাখবে, অথবা বন্ডে বিনিয়োগ করবে, অথবা ইন্স্যুরেন্স সেক্টরে তারা কিন্তু টাকা রাখবে। বাংলাদেশের জনগণ সত্যি দুর্ভাগা। আমাদের এই 4টা পিলার বা 4টা অর্থনীতির যে প্রধানতম স্তম্ভের কথা বলি, এই 4টা স্তম্ভই কিন্তু আসলে একেবারেই হচ্ছে সেভাবে ডেভেলপ করেনি। বাংলাদেশে পুঁজিবাজার এটা একেবারে নেই বললেই চলে, একদম খাদের কিনারায় অবস্থিত, জনগণের আস্থা নেই। দ্বিতীয়ত যেটা বন্ড মার্কেট, সেখানেও কিন্তু আসলে যেভাবে আমরা শুধুমাত্র কিছু ট্রেজারি বন্ড আছে এবং বেসরকারি উদ্যোগে যে বন্ড, সেগুলো কিন্তু এই মার্কেটটা ফ্লারিশ করেনি। ইন্স্যুরেন্সের অবস্থা আরও খারাপ। এখানে জিডিপির শুধুমাত্র 0.32% হচ্ছে আমাদের এই ইন্স্যুরেন্স সেক্টরের অবদান বা পেনিট্রেশন। রইল বাকি যেটা, সেটা হচ্ছে মানি মার্কেট তথা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলোর যে বিচরণ, যেখানে আমরা বলতে পারি যে আদার ইনস্টিটিউশন, সেগুলো তো আসলে বৈচিত্র্যায়ন হয়নি। বাংলাদেশে যাই বা কিছু ব্যাংকিং প্রতিষ্ঠান এতদিন ধরে ব্যবসা বাণিজ্য করে আসছিল, জনগণের আমানত তথা হচ্ছে সঞ্চয়ের যে উদ্বৃত্ত, যে পরিমাণ তারা ভোগ করে, তার যে উদ্বৃত্ত থাকে ইনকামের, সেই অংশটাকে সঞ্চয় করবে। সঞ্চয়ের জন্য সবচেয়ে নিরাপদ যে সেক্টরটা এদেশের মানুষ এতদিন মনে করে এসেছে, সেটা হচ্ছে ব্যাংকিং খাত তথা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকে তারা বিভিন্ন ফরম্যাটে হয় কারেন্ট অ্যাকাউন্ট অথবা সঞ্চয় হিসাব অথবা এফডিআর। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটাই সত্যি যে বাণিজ্যিক ব্যাংকগুলো কিন্তু আসলে জনগণের আস্থা একদম হারিয়ে ফেলেছে। জনগণ এখন একেবারে না পারছে তারা বন্ড মার্কেটে বিনিয়োগ করতে, কারণ সেভাবে নতুন কোনো বন্ড নেই, সরকার ট্যাক্স হয়তো বাড়িয়ে দিচ্ছে, বা বন্ড মার্কেট তো আমাদের দেশে আসলে পপুলারও, এবং ক্যাপিটাল মার্কেট যেটা, সেখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ যেখানে আসার কথা ছিল ক্যাপিটাল মার্কেটে, সেটা তো আমরা করতে পারছি না। এক্স্যাক্টলি। সুতরাং এই বাণিজ্যিক ব্যাংকগুলো যেটা জনগণের আস্থা ধরে রেখে আমানতগুলো সংরক্ষণ করবে, অর্থনীতিতে বিনিয়োগ করবে, অর্থনৈতিক উন্নয়নে কন্ট্রিবিউট করবে, সেই জায়গাটা কিন্তু আসলে সত্যিকার অর্থে আমরা দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করছি যে বাণিজ্যিক ব্যাংকগুলো বর্তমানে জনগণের যে পরিমাণ আসলে আস্থায় থাকার কথা ছিল প্রাতিষ্ঠানিকভাবে, সেই প্রাতিষ্ঠানিক আস্থার জায়গাটা কিন্তু হারিয়ে ফেলেছে। সেক্ষেত্রে আমরা সাম্প্রতিক বছরগুলোতে আমরা দেখেছি যে অনেক বড় বড় দুর্নীতি, অনিয়ম, লুট, ব্যাংক লুটই বলা হচ্ছে আর কি,
যেভাবে করা হয়েছে, এই তথ্যগুলো সামনে এসেছে, বেশ কিছু ব্যাংক দুর্বল হয়ে গেছে। এই যেই পরিস্থিতি, মানে এরপরে তো এক ধরনের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে আবার রাজনৈতিক সরকার ক্ষমতা গ্রহণ করেছে, ব্যাংক খাতে কিছু সংস্কার শুরু হয়েছিল। তো মানে এখন আসলে লক্ষণ কি দেখছেন, এই খাত কি ঠিক হওয়ার দিকে যাচ্ছে কিনা? না, আসলে ব্যাংকিং খাত ঠিক না হওয়ার কোনো কারণ নেই। আমরা সত্যিকার অর্থে খুবই একটা ধ্বংসাত্মক পরিবেশের মধ্যে বা পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে অতিবাহিত করছি। তবে এই পরিস্থিতিটা একেবারে নতুন না। বাংলাদেশে যে প্রথম এসেছে তাও না। আমরা নিকট অতীতে নিকট প্রতিবেশী দেশগুলো এবং উন্নত অর্থনীতির অনেক দেশেই কিন্তু ব্যাংকিং খাতে এরকম বা অর্থনীতিতে ক্রাইসিস মোমেন্ট আমরা দেখেছি। মার্কিন যুক্তরাষ্ট্রেও দেখুন যে 2007, 8, 9 এই সময়কালটা লিম্যান ব্রাদার্স, ওই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক, সেটা কিন্তু ধসে গেল। অনুরূপভাবে গ্রিসে আমরা দেখলাম, গ্রিস উন্নত বিশ্বের একটি রাষ্ট্র, সেখানে এরকম ক্রাইসিস সৃষ্টি হলো। আমাদের প্রতিবেশী দেশের মধ্যে শ্রীলঙ্কাতে আমরা এরকম দেখতে পেলাম। কিন্তু এই প্রত্যেকটা দেশই কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। তারও যদি আগের দিকে আমরা দেখি, এশিয়ান ডেট ক্রাইসিস ছিল 80-র দশকের শেষে, 90 দশকের পুরোটা জুড়েই মূলত হচ্ছে জাপানের যে ব্যাংকিং সেক্টর, সেখানে কিন্তু বড় ধরনের অস্থিরতা ছিল। তো সুতরাং তারও আগে যদি আমরা যাই, সে 1928 সাল, 30 সাল, 32 সাল, ওই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেট ডিপ্রেশন, মহামন্দা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সুতরাং এই নিকট বা দূর অতীতে বিশ্বে ব্যাংকিং ব্যবস্থা কিভাবে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে আবার রিকভার করেছে, এরকম কিন্তু উদাহরণ আমাদের সামনে আছে। আমরা চাইলে ওই প্রেসক্রিপশনগুলো সামনে নিয়ে আসতে পারি এবং সময় মতো সঠিকভাবে যদি এই প্রেসক্রিপশনগুলো ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়, বাস্তবায়ন করা সম্ভব হয়, আমার কাছে মনে হয় বাংলাদেশের অর্থনীতিতে ব্যাংকিং খাতের যে অবদান, তাদের যে আস্থা এবং বিন্যাস, তাদের যে পরিবেশ পরিস্থিতি, সেটাও কিন্তু আসলে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। তবে সেই ক্ষেত্রে অতীতে কি হয়েছে এগুলো তো আসলে ঘেঁটে লাভ নেই। এখন এই মুহূর্তে যারা স্টিয়ারিংয়ে আছে তাদেরকে কিন্তু আসলে এই সংস্কার এবং হচ্ছে বাস্তবায়ন, অর্থাৎ জনগণের আস্থা ফেরানোর জন্য যে সমস্ত কর্মযজ্ঞ এই বর্তমান সরকার বা তাদের যে প্রাতিষ্ঠানিক যে ব্যক্তিবর্গ আছেন, রেগুলেটরি অথরিটি বা মন্ত্রণালয় যারা আছেন, সচিবালয় যারা আছেন, তাদের মাধ্যমেই কিন্তু আসলে এই জনগণের কাছে তাদের সংস্কার প্রস্তাবনা এবং সেগুলো বাস্তবায়নের দিকে কিন্তু অগ্রসর হতে হবে। সেক্ষেত্রে আমানতকারীদের সুরক্ষার জন্য বাড়তি কিছু করণীয় আছে কিনা, বা আমাদের এক্সিস্টিং ল অনুযায়ী কতটুকু সুরক্ষা, মানে খুবই কম, এবং সেই জায়গা থেকে বাড়ানোর সুযোগ আছে কিনা, বা অন্যান্য দেশের আসলে উদাহরণগুলো কি? না, দেখুন যে মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা আছে এফডিআইসি, দ্যাট মিনস ওখানে কিন্তু ডুয়াল রেগুলেশন আছে। বাণিজ্যিক ব্যাংকগুলো তারা ফেডারেল রিজার্ভ সিস্টেম তথা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের দ্বারা রেগুলেটেড হয়। আবার হচ্ছে ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম আছে তাদের। সো এফডিআইসি সেখানে হচ্ছে খুব বড় ধরনের ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি বিনিয়োগকারী যারা, আমানতকারী যারা আছে, তাদের আমানতের সুরক্ষার জন্য ডিপোজিট ইন্স্যুরেন্স এটা ম্যান্ডেটরি। আমাদের দেশে এরকম ছিল না। সর্বশেষ যেটা ছিল 1 লাখ টাকা পর্যন্ত হচ্ছে আমানত বিমা তহবিল ছিল। কিন্তু বর্তমান সরকার, এই প্রক্রিয়াটা শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে, সর্বশেষ যেটা আসলো সেটা হচ্ছে 2 লাখ টাকার মতো আমানত বিমা ইন্স্যুরেন্স বা বিমা সুরক্ষা যেটা চিন্তা করা হয়েছে। এটা হয়তো আইনগত একটা সুরক্ষার জায়গা। তবে এই আইনগত সুরক্ষা দিয়ে আসলে কিন্তু ব্যাংকিং খাত, এটাকে আমরা বলি রেগুলেশন। তো বিশ্বের সব দেশেই, বিশেষ করে উন্নত অর্থনীতিগুলোতে, এই রেগুলেশন দিয়ে কোনো আর্থিক বাজার তথা হচ্ছে ফিনান্সিয়াল মার্কেট এবং ইনস্টিটিউশনের খুব বেশি গতি ত্বরান্বিত করা যায়নি। একটা ফিনান্সিয়াল মার্কেট এবং ইনস্টিটিউশনকে সত্যি যদি আপনি নিজের পায়ে দাঁড়াতে দিতে চান, তাহলে এখানে আমরা সাধারণত ফলো করি হচ্ছে ফ্রি মার্কেট ইকোনমি, ডিম্যান্ড এবং সাপ্লাই। একটা প্রতিষ্ঠান তখনই টিকে থাকবে, এটা ইকোনমিক্সে আমরা বলে থাকি যে এটাকে একটা এন্টিটি, তারা হচ্ছে লিগ্যাল এন্টিটি। লিগ্যাল এন্টিটি বলতে বোঝায় যে সমাজে এর বাস্তবিক কোনো চাহিদা আছে কিনা, সমাজ এটাকে ওন করে কিনা, ইকোনমি এতে এখানে বিলং করে কিনা। মানে বাংলা কথায়, এক কথায় যদি আমরা সহজ কথায় বলি, সেটা হচ্ছে এই প্রতিষ্ঠানের সমাজে বা অর্থনীতিতে কোনো চাহিদা আছে কিনা।
সমাজ এবং অর্থনীতিতে যদি কোনো প্রতিষ্ঠানের চাহিদা থাকে, ওই চাহিদাটা যদি যৌক্তিকভাবে নিরূপণ করা হয়ে থাকে, তাহলে সমাজ অর্থনীতি কিন্তু এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখবে। এখন আপনি চিন্তা করেন যে নিকট অতীতে বাংলাদেশের ব্যাংকিং খাতে কি হয়েছিল। নিকট অতীতে বাংলাদেশের ব্যাংকিং খাতে যেটা হয়েছিল, রাজনৈতিক বিবেচনায় হচ্ছে ব্যাংকিং খাতের লাইসেন্স দেওয়া হয়েছে, ইনস্টিটিউশন দেওয়া হয়েছে। এগুলো এক ধরনের যারা এমপি হতেন, যারা মন্ত্রী হতেন, যারা হচ্ছে দাপুটে রাজনৈতিক ঘরানার ব্যবসায়ী ছিলেন, তারা কিন্তু মূলত হচ্ছে এই বিশেষ বিবেচনায় কিন্তু এই প্রতিষ্ঠানগুলো পেয়েছেন। এগুলো এক ধরনের তাদেরকে রিওয়ার্ড দেওয়া হয়েছিল, না করা হয়েছিল বাজার যাচাই যে বাংলাদেশে 20 কোটি মানুষের দেশ, তাদের পারচেজিং পাওয়ার কত, তাদের ইনকাম জেনারেশন লেভেল কত, তাদের ঘোষণা কনজাম্পশন দিয়েই কত। কিন্তু বলা হয়েছে যে আমরা রাজনৈতিক বিবেচনায় ব্যাংকগুলো। তাহলে আপনি দেখেন যে তাদের আসলে কি পরিমাণ সঞ্চয় হবে, সেই সঞ্চয়টা আবার কোন কোন খাতে আসলে বিনিয়োগ করবে, স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, এবং তাদের কতটুকু অংশ মূলত ব্যাংকিং খাতে আসলে রাখার মতো, এবং তার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে মূলত যৌক্তিকভাবে কতগুলো ব্যাংকিং প্রতিষ্ঠান দরকার, এই ধরনের সঠিক পরিসংখ্যান কোনো জরিপ নিকট অতীতে হয়েছে বলে আমার মনে হয় না। এবং যে কারণে আজকে আমরা এই দুর্দশায় পড়েছি। বাংলাদেশে দেখুন, বাংলাদেশে ব্যাংক আছে, এই 60-এর উপরে ব্যাংক আছে, 5টা তো মার্চ করছে, তারপরেও ধরেন 60টা 62টা ব্যাংক আছে, কিন্তু বাংলাদেশে ব্যাংকিং আছে? আপনি নিজে বলুন। বাংলাদেশে ব্যাংক আছে কিন্তু ব্যাংকিং নেই। এর অর্থটা হচ্ছে বাংলাদেশে মানুষ যা, তার 25 থেকে 27% মানুষ এর ব্যাংকে অ্যাকাউন্ট আছে। তারা হয়তো হয় খুব অ্যাক্টিভলি ব্যাংকিং করে, অথবা খুব মাসে বৎসরে 2-1 বার তারা ব্যাংকে যায়। তাদেরকেও যদি ব্যাংকিং সেবার আওতায় আমরা ধরে নেই, তাহলে এই 20 কোটি মানুষের দেশে এখনও 70% মানুষ বা তার চেয়েও বেশি তারা হচ্ছে ব্যাংকিং সেবার বাইরে আছে, ফিনান্সিয়ালি তারা ইনক্লুডেড না। আমরা এই যে এই মুহূর্তে ফিনান্সিয়াল ইনক্লুশনের কথা বলি, ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে আবার এইটা ওইটা হচ্ছে এমএফএস, ঠিক আছে, তারা হচ্ছে যে তারা তো মূলত এমএফএস সেবার দ্বারা, বাট আমরা যদি মূলধারার ব্যাংকিং সেবার কথা বলি, তাহলে সেই ক্ষেত্রে তারা কিন্তু আসলে এই সেবা থেকে বঞ্চিত আছে। তাহলে এবং আমাদের ব্যাংকিং সেক্টর দেখেন, মূলত হচ্ছে যদি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কথা বাদ দেই, তারাও দুর্দশায় আছে, কিন্তু বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক এবং হচ্ছে বিদেশি যে কয়টা ব্যাংক আছে, তারা মূলত হচ্ছে রাজধানী শহর কেন্দ্রিক এবং বিভাগীয় শহর, অথবা খুব মানে নামকরা বন্দর, বিভাগীয় শহর বলতে মানে আমরা যতটুকু আমার যে ঢাকা এবং চট্টগ্রামে বাংলাদেশের যে ব্যাংকিং সেক্টরের ইনভেস্টমেন্টের 80%-এর বেশি হচ্ছে ঢাকা এবং চট্টগ্রাম। তাহলে দেখুন, এই বিষয়ে আমরা আরো আলোচনা করব। একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সাথেই থাকবেন। দর্শক, আপনারা দেখছেন স্টার মানি, ফিরছি আবারও আলোচনায়। তো যেটি বলছিলাম, আসলে ব্যাংকের যেই ইনভেস্টমেন্ট, তার 80%-এর বেশি হচ্ছে ঢাকা এবং চট্টগ্রামে। তো আমাদের যেই আর্থসামাজিক উন্নয়ন, ব্যবসা বাণিজ্যের প্রসার, নতুন নতুন বিনিয়োগ আসা, তো ব্যাংক সেক্টর তো নিজেই একটা দুর্দশাগ্রস্ত অবস্থায় আছে। বেশ কিছু ব্যাংকের অবস্থাই আসলে দুর্বল। তো এই জায়গাটায় আমাদের যেই উন্নয়ন বা চাহিদা, উন্নয়নের যে চাহিদা, মানে সেই জায়গাটা আসলে কতটুকু ভূমিকা রাখতে পারছে আমাদের ব্যাংকিং সেক্টর? না, আমরা তো সত্যি অবাক হয়ে লক্ষ্য করছি যে প্রশ্নটা, মানে যে উত্তরটা রাখছিলাম, আলোচনায় ছিলাম, তার সাথে একটু যোগ করি। এটা আগে বলি যে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। সর্বশেষ যেটা আমরা দেখতে পাচ্ছি 4.7% বা তার কাছাকাছি। তো আমরা যদি ওই যে ভিশন 2034, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা চাচ্ছে যে বাংলাদেশকে একটি $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর ঘটাতে চান, এই মুহূর্তে $500 বিলিয়ন অর্থনীতি, 8 থেকে 10 বছরের মধ্যে আমাদেরকে ডাবল করতে হবে। প্রত্যেক বছর আমাদেরকে জিডিপির প্রবৃদ্ধি যেটা, এটা 6 থেকে 7% হারে এটা স্টিডিলি আমাদেরকে অ্যাচিভ করতেই হবে। সেটা অ্যাচিভ করতে গেলে সরকারি প্রতিষ্ঠানগুলোর পক্ষে তো সম্ভব না। এখানে বেসরকারি উদ্যোগে যে প্রতিষ্ঠানগুলো আছে, উৎপাদন আছে, সেবামুখী শিল্প আছে, সবাইকে কিন্তু কন্ট্রিবিউট করতে হবে। আর সেই কন্ট্রিবিউশনে এখানে ফান্ডিংটা কোথায় থেকে আসবে? এখানে ব্যাংকিং খাত থেকে যে ঋণ প্রবাহ যেটা, সেটা একটা স্বাভাবিক অর্থনীতিতে আমরা দেখি 15 থেকে 20% মধ্যে। এই মুহূর্তে এটা আমরা দেখতে পাচ্ছি 5%-এর নিচে। তাহলে এ দিয়ে কিন্তু আসলে আমাদের যে উন্নততর একটা অর্থনীতির কথা চিন্তা করা হচ্ছে, সেটা অ্যাচিভ করা দুষ্কর হবে। আপনি যেখানে ছিলেন যে আমাদের আসলে ব্যাংকিং সেক্টর এগুলো কনসেন্ট্রেটেড মার্কেটে আসলে ব্যবসা করে, যেখানে হচ্ছে তাদের কিছু বিজনেস আছে, তাহলে সেখানেই তারা শুধু টার্গেট করে। এরা ফর এক্সাম্পল হচ্ছে একটা ছোট্ট উদাহরণ দেই, অনেকে আছে তারা হচ্ছে যে 10 টাকা করে 10টা সিঙ্গারা বিক্রি করে
তারা হচ্ছে ব্যবসা গুটিয়ে ফেলে। কিন্তু এখানে যদি সিঙ্গারার দাম আপনি 5 টাকা রাখেন, তারা হয়তো এখানে 100টা সিঙ্গারা এখানে বিক্রি করতে পারবে। আমরা যেটা বলছি যে গণমুখী ব্যাংকিং করতে হবে, গণমুখী সেবার ডিজাইন করতে হবে। আমাদের এখানে অনেক ব্যাংক আছে, তারা 5,000, 10,000 বা লাখ টাকা হচ্ছে মিনিমাম ডিপোজিট রাখে। এই দেশের আর্থসামাজিক বাস্তবতায় আমাদের দেশের মানুষের পারচেজিং পাওয়ারের ক্যাপাসিটি অনুযায়ী তাদেরকে এগুলো রিডিজাইন করতে হবে। তাদেরকে জনগণের দুয়ারে যেতে হবে, গঞ্জে বা গ্রাম বা উপজেলা শহরগুলোতে ব্যাংকগুলোর ব্রাঞ্চ স্থাপন করতে হবে এবং সেখানে শিক্ষিত যারা কর্মকর্তা আছে, কর্মচারী আছে, তাদেরকে সেখানে পোস্টিং দিতে হবে। সেগুলো করার জন্য তো আগে ব্যাংকের হেলথ ভালো হইতে হবে। কিন্তু আমরা যেটি দেখি যে ঝুঁকিপূর্ণ ঋণের যে তথ্য আমরা দেখছি বা খেলাপি ঋণের যে তথ্য দেখছি যে 5,88,000 কোটি টাকা সর্বশেষ যেটা আমাদের হাতে আছে, তো মানে এই ভঙ্গুর অবস্থা থেকে মানে ব্যাংকগুলো যে ঘুরে দাঁড়াবে, যদি দুর্বল ব্যাংকগুলোর কথাই আমরা বলি, মানে সেই জায়গাটায় যা করণীয় সেটা আসলে এখন করছে কিনা ব্যাংকগুলো, বা দীর্ঘ এগুলো নিয়ে তো আলোচনা সমালোচনা অনেক হয়েছে এবং আমরা তো দেখছি যে মানে আবার মানে এর থেকে তো আমরা বের হতে পারছি না, এই উচ্চ খেলাপি ঋণের যেই কালচার। মানে না, আপনি আসলে করণীয় কি? ঠিকই বলেছেন যে সময়ে সময়ে আসলে বাংলাদেশের জনগণকে মানুষ এরা গিনিপিগ হিসেবে ব্যবহার করে। নিকট অতীতে একজন গভর্নর ছিলেন, তিনি 9/6 করলেন এবং সেই সময় হচ্ছে যে হিসাবের মার প্যাচে দেখা খেলাপি ঋণ কমানো হলো। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তাদেরকে এক ধরনের কাটছাট করে ওই যে ঋণের যে সুদগুলো আছে সেগুলো মওকুফ করে 10 বছর বা সেই কাছাকাছি মেয়াদের হচ্ছে রিস্ট্রাকচারিং করে খেলাপি ঋণ হারটাকে কমানোর কথা চিন্তা করা হচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে যে শরীরে কিন্তু রোগটা কিন্তু রয়েই গেল। আপনি হয়তো এই মুহূর্তে উপরে হয়তো কিছু মলম দিয়ে এটাকে প্রশমিত করছেন, কিন্তু ভিতরের জীবাণু কিন্তু আসলে এখান থেকে যাচ্ছে না। এই জীবাণু সরানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে সত্যিকার অর্থে ধরে ধরে আপনি চিন্তা করেন, আমাদের জাতীয় বাজেটের আকার হচ্ছে 9,38,000 কোটি টাকা, আর আমাদের এই মুহূর্তে যে খেলাপি ঋণের স্থিতি আপনি বললেন যে প্রায় 6 লাখ কোটি টাকা। তো এটা তো প্রায় হচ্ছে কাছাকাছি 70-80% একটা দেশের বাজেটের প্রায় কাছাকাছি। এরকম একটা অবস্থায় সত্যিকার অর্থে যারা হ্যাবিচুয়াল ডিফল্টার, যারা ইচ্ছাকৃতভাবে খেলাপি হয়েছে, তাদেরকে আসুন আমরা এটাকে ট্রেস আউট করি এবং তাদের যে স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সেগুলো নিলামে চড়ান এবং তাদেরকে দৃশ্যমান আইনের আওতায় নিয়ে আসুন। নাম্বার 1, জনগণের আস্থা ফেরানোর জন্য এটা করতেই হবে। নাম্বার 2, যারা মূলত হচ্ছে এক হাতি তো তালি বাজে নাই, আমরা যতই বলি যে ব্যবসায়ীরা এখান থেকে ঋণ নিয়েছে, তারা টাকা দিচ্ছে না, তারা হ্যাবিচুয়াল ডিফল্টার, কিছু কিছু থাকতে পারে যারা যৌক্তিক কোনো কারণে তারা হয়তো ডিফল্টার হয়েছে, তাদেরকে প্রয়োজনে আপনারা সহযোগিতা দেন। কিন্তু যারা হচ্ছে দুষ্টের দমন করুন এবং হচ্ছে শিষ্টের লালন করুন, নাম্বার 1। নাম্বার 2, এরা এক হাতে তালি বাজেনি। এখানে এই যে বড় ধরনের ব্যাংকিং খাতের এই মুহূর্তে ক্রাইসিসের পিছনে রেগুলেটরি ফেলিউর ছিল। যাদেরকে এটা দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা দেখেছে কি না, তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসেন। ব্যাংকিং প্রতিষ্ঠান কি করেছে? তারা তো আমানতের খেয়ানত করেছে। এখানে তাদের হাতে জনগণের টাকা তুলে দেওয়া হলো এবং সেই জনগণের টাকা আপনি তো দেখেছেন, পরিসংখ্যান সেটাই বলছে যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, বিশেষ করে বাণিজ্যিক ব্যাংক, ইসলামী ব্যাংকগুলোর কথা যদি বলি, তাদের অ্যাডভান্স টু ডিপোজিট রেশিও এটা হতে পারে সর্বোচ্চ 90%, 92%। কনভেনশনাল ব্যাংক যারা আছে তারা হচ্ছে 82-83%। তো সুতরাং এর বাইরে তারা হচ্ছে তাদের ঋণদানযোগ্য তহবিলই নেই, রেগুলেশন এটাই বলে। কিন্তু রেগুলেশনের ব্যত্যয় ঘটিয়ে এই প্রত্যেকটা ব্যাংক বা অনেক ব্যাংক তারা যারা হচ্ছে শতকরা 100 টাকার এগেনস্টে 125 টাকা পর্যন্ত বা তার চেয়েও বেশি ঋণদান করেছে, কই থেকে দিয়েছে? তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলো কি করেছে? বাংলাদেশ ব্যাংক থেকে তাদের যে চলতি হিসাব সেখানে নেগেটিভ স্থিতি, এগুলো জনগণের কাছে কিন্তু আসেই নেই এই পরিসংখ্যানগুলো। বেসেল 3-র সিগনেটরি হিসেবে 2015 সালের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা তফসিলি ব্যাংকে 12.5% হচ্ছে আপনার টিয়ার 1, টিয়ার 2 বাফার ক্যাপিটাল রাখতেই হবে, সংরক্ষণ বাধ্যতামূলক। কিন্তু সেটা এই মুহূর্তে আমাদের জাতীয় পরিসংখ্যান বলছে যে 3% নেগেটিভ, কাছাকাছি 3% প্রায় নেগেটিভ। তাহলে এই যে কমপ্লায়েন্স, যেটা আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল রেগুলেট করার জন্য, সুপারভাইজ করার জন্য, অনসাইট সুপারভিশন, অফসাইট সুপারভিশন, রেগুলেশন করো, বিধি করো, প্রবিধি করো, আপনি করেছেন কি না, তাদেরকে আমরা ট্রেস আউট করি। নাম্বার 2। নাম্বার 3,
যারা ব্যাংকিং প্রতিষ্ঠানে ছিল সেখানে পরিচালনা পর্ষদ ছিল। আমরা যতই বলি না কেন যে এই পরিচালনা পর্ষদে যারা মালিক পক্ষ দেখেন তাদের ক্যাপিটাল আছে 2%, 5%, 10%, বড়জোর তারা হচ্ছে 90%-এর উপরে হচ্ছে ছড়ি ঘোরায়। এই যে রেগুলেটরি ফেইলিউর, সিস্টেমেটিক যে ব্যর্থতা, এর দায় আসলে কে নেবে? এই দায়ভার এখন কি মূলত মানে হচ্ছে পরিস্থিতির এদেশের। পরিবর্তন দেখছেন? আমাদেরকে পরিবর্তন না হওয়ার আসলে কোনো মানে অল্টারনেটিভ না, নাই। উপায় নাই, অল্টারনেটিভ সেটা নাই। তো আমরা সবাই জানি। মানে দেখছেন কিনা সেই আমরা ধরনের দৃশ্যমান সংস্কার আসছে কিনা, বা সেই ধরনের রেগুলেশন সেন্ট্রাল ব্যাংক থেকে এখন চোখে পড়ছে কিনা? আমরা সেভাবে তো আসলে দৃশ্যমান সেরকম খুব বেশি কিছু দেখতে পাচ্ছি তা না, বরঞ্চ আমরা যেটা দেখেছি যে বিগত অন্তর্বর্তীকালীন সরকার যাদের 3টা ম্যান্ডেটের কথা বলা হচ্ছিল, যে সংস্কার, বিচার এবং গণতান্ত্রিক উত্তরণ, তারা যেহেতু চলে গিয়েছে ক্ষমতা হস্তান্তর করে, বিচারিক প্রক্রিয়া কতটুকু নিয়েছেন, সংস্কার কতটুকু, অথবা গণতান্ত্রিক উত্তরণটা দৃশ্যমান, অন্যগুলো হয়তো প্রশ্ন থেকে যেতে পারে, কিন্তু সংস্কার প্রক্রিয়াগুলো তারা চেষ্টা করেছিলেন। এবং বর্তমান সরকারের উচিত হবে যে সেই সংস্কার প্রক্রিয়াগুলো, আমি অন্যান্য ক্ষেত্রের কথা নাই বলি, বিশেষ করে এই আর্থিক সেক্টরের যে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো এবং হচ্ছে রেগুলেটরি যে ফেইলিউরের যে জায়গাগুলো ছিল, মুক্তবাজার অর্থনীতির যে সমস্ত লুপহোলগুলো আমাদের এখানে দৃশ্যমান বাসা বেঁধেছে, এই সমস্তগুলোকে মূলত ট্রেস আউট করে প্রত্যেকটা সেক্টরে মূলত এগুলো সংস্কার করার কিন্তু আসলে যৌক্তিক প্রয়োজনীয়তা রয়েছে। খুব বেশি সময়ও হয়তো আসবে না, মানে থাকবে না। কারণটা হচ্ছে কি, আপনার কথাতে ইতিমধ্যে এসেছে যে এই যে 5টা ব্যাংক, দুর্বল ব্যাংক, তারা একত্রিত হয়েছে, একীভূত করা হয়েছে। শুধু তাই না, আরও অনেক ব্যাংকের অবস্থা কাছাকাছি বা একই রকম লিকুইডিটি ক্রাইসিসে ভুগছে। ফলে তাদের যে সম্মানিত গ্রাহকবৃন্দ, তারা কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরছে। তারা দেখা যাচ্ছে যে কেউ হার্টে রিং পরাবেন, কেউ হয়তো ছেলের বিয়ে দেবেন, মেয়ের বিয়ে দেবেন, অথবা নিজের কোনো যৌক্তিক প্রয়োজনে তার সঞ্চিত অর্থ এখান থেকে পাচ্ছেন না। তারা আর কতদিন ধৈর্য ধরবেন? আমরা 6 মাস, 1 বছর, 2 বছর, এখন তো 2024 সালের আগস্ট থেকে শুরু করে এখন তো 2026 সালের আগস্ট মাস। সুতরাং এই বঞ্চিত জনগোষ্ঠী, বিশেষ করে ব্যাংকে টাকা রেখে যারা এখন হচ্ছে দুর্দশায় মানে পতিত হয়েছেন, তাদের প্রতি সম্মান দেখিয়েই সরকার তথা হচ্ছে সরকারের রেগুলেটরি কনসার্ন প্রতিষ্ঠানসমূহের, মন্ত্রণালয় হতে পারে, বাংলাদেশ ব্যাংক হতে পারে, অথবা আদার্স অর্গানাইজেশন যেগুলো, তাদের মাধ্যমে কিন্তু সময় এসেছে এদেরকে একটা সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া, যে তোমাদের টাকাগুলো আমরা এত তারিখের মধ্যে, এত সময়ের মধ্যে দিতে পারবো অথবা পারবো না, নাম্বার 1। নাম্বার 2, যেগুলো দুর্বল ব্যাংক এখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, আমি একটা কথা আপনাকে বলার চেষ্টা করেছিলাম যে মুক্তবাজার অর্থনীতিতে সেই প্রতিষ্ঠানটাই টিকে থাকে যেটার তাদের ফিজিবিলিটি আছে, তাদের ভায়াবিলিটি আছে, তাদের প্রতিযোগিতা করেই কম্পিটিশনে টিকতে হবে। এখন এই জনগণের টাকা, এবং দেখেন যে ট্যাক্স পেয়ারদের মানি দিয়ে এদেরকে কতদিন আপনি স্যালাইন দিয়ে বাঁচিয়ে রাখবেন? না, মানে সেক্ষেত্রে এই 5 ব্যাংকের আমরা আসলে সঠিকভাবে আগাচ্ছি কিনা, আপনার কি মনে হয়? না, এই একীভূতকরণ প্রক্রিয়া বা এখন যে অবস্থায় আছে, মানে পরিস্থিতি তো সংকট তো উত্তরণ হচ্ছে না, বা না, বিশেষ করে সম্মিলিত ইসলামী ব্যাংকের অবস্থা একেবারেই তথৈবচ। কারণটা হচ্ছে তাহলে এই উদ্যোগ নিয়ে লাভ হলো কি? সরকার ওই সময়ে আসলে যৌক্তিক কোনো, ওই যে কথাটা আমরা বারবার বলছিলাম, আগেও যেভাবে মার্কেট যাচাই করে, জরিপ করে, বিবেচনা করে, গবেষণা করে কোনো প্রতিষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি, এই সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু এরকমই একটা ঘটনা ঘটেছে। ওই সময়ে বাংলাদেশ ব্যাংক অথবা রেগুলেটরি অথরিটি তারা কিন্তু চেয়েছে যে লিকুইডিটি গ্যারান্টি স্কিম, তারপরে সাপোর্ট স্কিম, এগুলো যখন ব্যর্থ হলো, তারা সরাসরি টাকা ছাপিয়ে এখন পর্যন্ত প্রায় 70-80 হাজার কোটি টাকা কিন্তু এই দুর্বল ব্যাংকগুলোকে সহযোগিতা দিয়েছে। বর্তমান বাজেটেও এখানে প্রায় 40,000 কোটি টাকা এই ব্যাংকিং খাতে ইনজেক্ট করার জন্য বলা হচ্ছে আর বরাদ্দ রাখা হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের উন্নয়ন সহযোগী, এটা IMF সম্ভবত 45 কোটি ডলার, মানে $450 মিলিয়ন, এরা কিন্তু প্রাতিষ্ঠানিক সংস্কার, বিশেষ করে ব্যাংকিং খাত সংস্কারের জন্য এখানে ঋণ দিচ্ছে। তো সুতরাং এখানে ফান্ড আসছে, কিন্তু এই ফান্ডিংটাকে ব্যবহার করে এই ব্যাংকিং খাত সংস্কারের জন্য যে রোডম্যাপটা, সুনির্দিষ্ট রোডম্যাপ, এখানে আগামী 3 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে, 5 বছরের মধ্যে কি করতে চাই, দ্যাট মিন শর্ট টার্ম,
মিডিয়াম টার্ম এবং হচ্ছে লং টার্ম এই ধরনের কিন্তু আসলে পরিকল্পনা গ্রহণ করা দরকার। একটা বিষয় একটু আপনি যেহেতু জানতে চেয়েছেন যে বর্তমান সরকার বিশেষ করে রেগুলেটরি অথরিটি তার একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কথা বলা হচ্ছে। তো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি দ্যাট মিনস এই সমস্ত ব্যাংকের খেলাপি ঋণ, মন্দ ঋণ এগুলো হয়তো কিনে নেবে এবং তাদের দক্ষতা দিয়ে এগুলো হয়তো উঠিয়ে এটা রিসেল করবে ভবিষ্যতে। তো এতে করে হয়তো ব্যাংকের ব্যালেন্স শিট ক্লিন হবে, কিন্তু আসলে আর্থিক যে স্বাস্থ্যটা এটা কিন্তু আসলে ভালো হবে না। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।